নেপাল চায়না সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত ৩৫০ ছাড়িয়েছে। আবারও বিপর্যয়ের শঙ্কায় চায়নার সতর্কতা। ইরান ঘিরে বাড়ছে কূটনৈতিক তৎপরতা, তেহরানের মধ্যস্থতাকারীরা। মতপার্থক্য সত্ত্বেও মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান ইরানের। রাশিয়ায় আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে আগুনে নিহত বেড়ে ১৫। একজন বাংলাদেশি থাকার কথা জানিয়েছে মস্কো দূতাবাস। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালে চায়না সীমান্তে ভয়াবহ বন্যায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেপালে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৫০ জনের মৃতদেহ। নিখোঁজ রয়েছে ১৫০০-এর বেশি মানুষ। মিলছে না ৮ শতাধিক পর্যটকের সন্ধান। এদিকে প্রিয়জনের সন্ধানে হাসপাতাল আর ধ্বংসস্তূপের কাছে ভিড় করছেন স্বজনরা। উদ্ধার কাজে অংশ নিয়েছে চায়না ও সাউথ কোরিয়া। এরই মধ্যে আরেকটি জলোচ্ছ্বাস ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে চায়না। এ যেন হারিয়ে যাওয়া কোনো বিস্তীর্ণ জনপদ। ভয়াবহ বন্যার পর নেপাল চায়নার সীমান্তে মাইলের পর মাইল এখন শুধু ধ্বংসস্তূপের চিহ্ন। পাহাড়ি পাথর আর কাদামাটির সাথে নদী আর মানুষের বসতি মিলেমিশে একাকার। দিন গড়ার সাথে সাথে বাড়ছে হতাহত আর নিখোঁজদের সংখ্যা। ভূমিধস আর বন্যায় পাহাড় থেকে প্রবল কাদা এবং পানির স্রোতে অনেকে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ক্রেন আর ভারী যন্ত্রপাতি। উদ্ধারে কাজ করছে ২০০০-এর বেশি সেনা সদস্য। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং লাগাতার বৃষ্টিতে ব্যাহত হচ্ছে অভিযান। নেপালের সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছে চায়না এবং সাউথ কোরিয়া। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি উপরের তলাতেও চলে আসে। আমার স্ত্রী ততক্ষণে ভূমিধসে চাপা পড়ে। ৪-৫ ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। আমার বাবা ও ভাইকে পাচ্ছি না। তারা বেঁচে আছে কিনা তাও জানি না, কারণ আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার সাথে শেষ কথা হয় বাচ্চাদের খাবার পাঠাবেন। এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। নেপালের বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০০০-এর বেশি পর্যটক নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে ভারত এবং চায়নার ২ শতাধিক নাগরিক রয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘটনায় শুধু নেপাল অংশে ২৮৮ জন ভারতীয়র এখনও কোনো খোঁজ মিলছে না। এছাড়া তিব্বতে আরও অন্তত ২০০ জন ভারতীয় আটকা পড়েছেন। তালিকায় রয়েছেন আমেরিকার ৪৭ জন, অস্ট্রেলিয়া ৩৪, ব্রিটেনের ৩৩ এবং কানাডা, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপানের বেশ কয়েকজন নাগরিক। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন। নতুন করে আরেকটি হিমবাহ ধসের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় ভূমিধসের ফলে সৃষ্ট একটি ব্যারিয়ার লেক আগামী ৭২ ঘন্টার মধ্যে ভেঙে যেতে পারে। এতে আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রকৃতির এক নৃশংস রূপ দেখল হিমালয় অঞ্চল। নেপাল ও চায়নার তিব্বত সীমান্তে এক ভয়াবহ ক্লাউড বার্স্ট ও হিমবাহ ধসের ঘটনায় চোখের পলকে বিশাল বরফের পাহাড় ধসে তৈরি হয় কাদা আর ধ্বংসাবশেষের এক দানবীয় স্রোত, যা নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি ও জনপদ। বিশেষজ্ঞদের মতামত ও সরেজমিন চিত্রে উঠে এসেছে ঠিক কিভাবে ঘটল এই অস্বাভাবিক বিপর্যয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫,২০০ মিটার উঁচুতে থাকা বিশাল বরফের পাহাড় হঠাৎই তা তীব্র শব্দে ভেঙে পড়ে নিচের উপত্যকায়। ৪,৫০০ মিটারেরও বেশি খাড়া পথ বেয়ে নেমে আসা সেই ভাঙা বরফ প্রচণ্ড গতি আর ঘর্ষণে গলে রূপ নেয় তরল কাদায়। পথে থাকা লাখ লাখ টন মাটি, পাথর আর নদীর পানি মিলেমিশে তৈরি হয় এক ভয়াবহ স্রোত। যে উচ্চতায় বরফ ভেঙেছে সেখান থেকে প্রায় ১,২০০ মিটারের একটি খাড়া পতন ঘটে, যার সময় বরফ গলতে শুরু করে। এরপর আরও ৩,০০০ মিটার নিচে নদীগুলোর দিকে তা তীব্র বেগে ধাবিত হয়। এই উচ্চতা ও প্রচণ্ড গতির কারণে বরফ গলে বিপুল পরিমাণ পলি ও পাথর একসাথে নিচে নেমে আসে।
বিজ্ঞানীরা বলছেন কাদা আর বরফের এই সংমিশ্রণ দেখতে অনেকটাই তরল কংক্রিটের মতো ছিল। ঘন্টায় 100 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটে আসা এই কাদার নদী চোখের পলকে গিলে ফেলে আশেপাশের গ্রাম ও স্থাপনা। তবে ভূমিকম্পের ফলে এ বরফ ধসের ঘটনা ঘটেছে নাকি বরফ ধসের ফলে এই ভূকম্পন অনুভূত হয় তা নিয়ে সংশয় আছে। Probably what's actually happened is it's just kept going. প্রকৃতপক্ষে যা ঘটেছে তা হলো স্রোতটি সামনের দিকে এগোতে এগোতে নদীর উপত্যকায় থাকা সমস্ত পানিকে সামনের দিকে ঠেলে নিয়ে গেছে, ঠিক যেন একটা সিরিঞ্জ পানি ঠেলে বের করছে। So you get this really hyper concentrated flow. জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ের স্থায়ী বরফ গলতে শুরু হওয়ায় ভেঙে পড়েছে পার্বত্য অঞ্চলগুলো। সেখানে কাদার স্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে পাহাড় থেকে এখনো ছোট বড় পাথর ও ধ্বংসাবশেষ গড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিশেষজ্ঞদের মতে হিমালয়ের মতো দুর্গম অঞ্চলে পূর্বাভাস দেওয়ার সমন্বিত ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে গেছে। তাই এই ধরনের আন্তঃসীমান্ত বিপর্যয় মোকাবেলায় সংশ্লিষ্টদের যৌথ পদক্ষেপ এখন সময়ের দাবি। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান ও আমেরিকার চলমান সংঘাতের মধ্যেই তেহরান সফর করছেন কাতার, ওমান ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে তারা আলোচনা করছে। মতপার্থক্য থাকলেও বিশ্বের মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ প্রণালীতে অস্থায়ী শিপিং করিডোর চালু এবং প্রণালীটি থেকে মাইন অপসারণের বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছে ইরান এবং ওমান। তবে আমেরিকার অনড় অবস্থান আর মধ্যপ্রাচ্যের অনেকে ওয়াশিংটনের ইশারায় পথ চলায় হরমুজ নিয়ে আসছে না সমাধান। ইরান এবং কাতারের চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। বৃহস্পতিবার এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ইরান ও আমেরিকার চলমান সংঘাতের মধ্যেই তেহরান সফর করছেন কাতার, ওমান এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। একের পর এক উচ্চ পর্যায়ের এই সফরকে কেন্দ্র করে মধ্যস্থতার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক উত্তেজনা না বাড়াতেই দেশগুলো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। মতপার্থক্য থাকলেও মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তেহরানে অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত এক বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান আমেরিকার যুদ্ধ শুরুর 6 মাস পার হলেও সংঘাত বন্ধের কোনো কার্যকর পথ খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন। যুদ্ধ শুরুর সময় মাত্র 4 থেকে 5 সপ্তাহে সংঘাত শেষ করার যে লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেছিলেন তা বাস্তবায়িত হয়নি। ফলে সময়ের সাথে সাথে পরমাণু কর্মসূচির মতো মূল লক্ষ্য থেকে সরে এসে হরমুজ প্রণালী সচল রাখা ও অর্থনৈতিক চাপ তৈরি করাকেই নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওয়াশিংটন। ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক সপ্তাহে অভিযান শেষ করার বিষয়ে আশাবাদী ছিলেন। তবে 6 মাস পেরিয়ে গেলেও সামরিক বাস্তবতায় বদলে গেছে যুদ্ধের গতিপথ। লক্ষ্য পূরণ ও যুদ্ধবিরতি নিয়ে জুনে সই হওয়া সমঝোতা স্মারকও বাস্তবায়ন হয়নি। যুদ্ধ শুরুর প্রাথমিক লক্ষ্যগুলোর অন্যতম ছিল তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সমন্বয়ে তার ধ্বংসের উদ্যোগ ভেস্তে গেছে। সরাসরি স্থলসেনা পাঠানো ছাড়া সেই ইউরেনিয়াম জব্দ করা অসম্ভব বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও সার সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও সারের বাজারে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের 20% খনিজ তেল পরিবহনকারী এই প্রণালী পুনরায় সচল করা এখন ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য হলেও ইরান ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখে নৌ চলাচলের প্রতিবন্ধকতা বজায় রেখেছে। তবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টকমের দাবি, আকাশপথে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার 80 থেকে 90% এবং তাদের নৌ ও বিমান বাহিনীকে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এর ফলে নতুন করে হামলার গতি কমিয়ে ওয়াশিংটন এখন তেহরানের ওপর আরও শক্তিশালী অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি থাকলেও ওমানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ওপর চাপ সৃষ্টি এবং হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোর পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের স্বল্পতার কারণে সামরিক বাহিনীর সক্ষমতা কমে যাওয়া এবং যুদ্ধের দীর্ঘসূত্রিতা ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দিন দিন বাড়াচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স আগুনে নিহত 15 জনের মধ্যে একজন বাংলাদেশি থাকার কথা জানিয়েছে মস্কো বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় 7 জন গুরুতর আহত এবং আরেকজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ওই বাংলাদেশি কর্মীর লাশ উদ্ধারের তথ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। নিখোঁজ থাকা বাংলাদেশি কর্মী মোহাম্মদ আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনীতে। রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে মঙ্গলবার আগুন লাগার ঘটনা ঘটে। রয়টার্সের খবরে বলা হয়, বুধবার বিবৃতিতে প্রথমে চায়নার 6 নাগরিক সহ 7 জনের মৃত্যুর খবর দেয় এজিসিসি। পরে মৃতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়। গাজায় স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, উগান্ডা, মরক্কো এবং কাজাখস্তান ইতোমধ্যেই এই মিশনে হাজার হাজার সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অনেকেই সমালোচনা করছেন, তবে বাস্তবসম্মত কোনো বিকল্প পরিকল্পনা দেখছি না। এখন প্রথমবারের মতো আমাদের অংশীদার দেশগুলো থেকে শান্তিরক্ষার জন্য সেনা আসার কথা রয়েছে। আন্তর্জাতিক বাহিনীর লজিস্টিক ঘাঁটিতে ইতিমধ্যে কৌশলগত যানবাহন পৌঁছে গেছে। উগান্ডা, মরক্কো ও কাজাখস্তানের মতো দেশগুলো এই প্রচেষ্টায় হাজার হাজার সেনা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটা ঠিক যে কাজগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত হচ্ছে না, তবে প্রক্রিয়াটি চালু আছে। আমেরিকার নেতৃত্বাধীন গাজার শাসন কাঠামো থেকে ব্রিটেনের প্রতিনিধিদের বহিষ্কারের পরিকল্পনা করেছে ইসরায়েল। ইউরোপের আরও কয়েকটি দেশের কর্মকর্তাদের ব্যাপারেও একই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ফিলিস্তিন নীতির কারণে ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে টানাপোড়েন চলছে ইসরায়েলের। এর জেরে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন কাঠামো থেকে ব্রিটেনের প্রতিনিধিদের বহিষ্কারের পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও বাস্তবায়নে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার IGSC গঠন করছে আমেরিকা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হবে এর হেডকোয়ার্টার। সামরিক বেসামরিক এই সমন্বয় কাঠামোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাথে আরও প্রায় 50টি দেশ ও সংস্থার সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা কাজ করবেন। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, সম্প্রতি এই উদ্যোগ থেকে ব্রিটেনকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহুর সরকার। এছাড়াও জার্মানি ও ইতালির মতো দেশগুলোর প্রতিনিধিদেরও বাদ দেওয়া হতে পারে আমেরিকার নেতৃত্বাধীন সমন্বয় কাঠামো থেকে। ফিলিস্তিনের নেতানিয়াহু সরকারের আগ্রাসন নীতি নিয়ে সমালোচনার জেরেই এই পদক্ষেপ নিচ্ছে তেল আবিব। দখলকৃত অঞ্চলগুলোতে তৈরি হওয়া ইসরায়েলি পণ্য বয়কটের কারণে এই সপ্তাহে IGSC থেকে নেদারল্যান্ডসকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বাদ পড়েছে স্পেনও। গাজায় যুদ্ধ ও গণহত্যার জেরে এরই মধ্যে ইসরায়েল খুব ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর বিধিনিষেধ ও সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি পশ্চিম তীরে দখলদারদের আগ্রাসন ও সহিংসতায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল ইস্যুতে নিজেদের নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তেল আবিবের দখলকৃত অঞ্চলগুলোর পণ্যে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথাও জানান তিনি। এছাড়াও ব্রিটেন, জার্মানি, ইতালি সহ আরও 20টি দেশ ও ইউরোপিয়ান কমিশন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ প্রকল্পের নিন্দা জানিয়েছে। দ্বিরাষ্ট্র গঠনের সম্ভাবনা ধ্বংসের এই পরিকল্পনা ব্রিটেন সহ্য করবে না বলে জানিয়েছে বার্নহ্যাম সরকার। জবাবে পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে তা নিয়ে পরামর্শ না দিতে ব্রিটেনকে সতর্ক করেছে তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা 2001 সালের 11 সেপ্টেম্বরের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার
কথিত মূল পরিকল্পনাকারী খালেদ শেখ মোহাম্মদ ও তার 3 সহযোগীর সামরিক বিচার 2028 সালের জুনে শুরু হতে যাচ্ছে। প্রসিকিউটররা 2027 সালে বিচার শুরুর আবেদন করলেও বিচারক তা আমলে নেননি। 2001 সালের 11 সেপ্টেম্বর উড়োজাহাজ ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলায় প্রায় 3000 মানুষের প্রাণহানি ঘটে। 2003 সালে পাকিস্তানে গ্রেপ্তার হওয়া খালেদ শেখ 2006 সাল থেকে কিউবার গুয়ান্তানামো বে কারাগারে বন্দী রয়েছেন। ফ্রান্সের একটি রেল স্টেশনের বাইরে পথচারীদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত ও 10 জন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় কায়র শহরের রেলওয়ে স্টেশনের সামনে বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী হতাহতদের মধ্যে 7 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ঘটনার পরপরই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন জানায় আটক ওই চালক রুশ নাগরিক, তবে এর আগে গোয়েন্দা নথিতে তার কোনো রেকর্ড ছিল না। চালকের উদ্দেশ্য এখনও পরিষ্কার না হলেও বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। চায়নার হ্যাকারদের বিরুদ্ধে নাসা, ফেডারেল রিজার্ভ সহ বেশ কিছু স্পর্শকাতর সরকারি নেটওয়ার্কে হামলার অভিযোগ এনেছে আমেরিকা। এর পেছনে বেইজিং সরকার ও সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ তুলেছে ওয়াশিংটন। বুধবার এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্ট জানায় এসব নেটওয়ার্কে চায়নার QTFY গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সাইবার হামলায় সেনেট সহ বিভিন্ন সরকারি দপ্তর, হাসপাতাল, টেলিকমিউনিকেশন খাত, পাওয়ার কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু অবকাঠামোকে লক্ষ্য বানানো হয় বলেও জানানো হয়। সেপ্টেম্বরে আমেরিকায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের আগেই এমন অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। কানাডার সাথে বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে আমেরিকার টয়লেট পেপারের দামে। সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে কানাডার পণ্যে ওয়াশিংটনের 50% শুল্ক কার্যকর হয়। এরপরই আমেরিকার প্রায় 900 পণ্যে 25 থেকে 50% শুল্ক আরোপ করে অটোয়া। দুই দেশের বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কাগজজাত পণ্যে। দেশে তৈরি হলেও টয়লেট পেপার, মাস্কের মতো পণ্য তৈরির কাঁচামালের জন্য কানাডার ওপর নির্ভরশীল ওয়াশিংটন। সেপ্টেম্বর থেকে কানাডার শুল্ক কার্যকর হলে টয়লেট পেপার, টিস্যু এবং মাস্কের মতো পণ্যগুলোর দাম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটেনে ফিরেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। 2020 সালে রাজপ্রাসাদ ছাড়ার পর এই প্রথম তারা পরিবার সহ স্থায়ীভাবে দেশটিতে ফিরলেন। বিবিসির খবরে বলা হয়, হ্যারি, মেগান ও তাদের 2 সন্তানকে বহনকারী বিমানটি বার্মিংহাম বিমানবন্দরে অবতরণ করে। রাজকীয় কোনো দায়িত্ব পালন না করে তারা এবার কটসওয়াল্ডস এলাকার একটি বেসরকারি বাড়িতে থাকবেন। ইতিমধ্যে তাদের সন্তানদের স্থানীয় স্কুলেও ভর্তি করা হয়েছে। লাল টকটকে টমেটোর সমুদ্রে ভেসে আরও একবার বিশ্বকে রঙিন বার্তা দিল স্পেনের ঐতিহ্যবাহী শহর বুনিওল। অগাস্টের শেষ বুধবার শহরের রাজপথ রূপ নেয় এক অনন্য যুদ্ধক্ষেত্রে, যেখানে বারুদ নয়, অস্ত্র হিসেবে ছোড়া হয় পাকা টমেটো। স্পেনের বুনিওলে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব লা টোমাটিনা। বুধবার বাৎসরিক এই উৎসবে অংশ নেওয়া হাজারো মানুষ প্রায় 1 ঘন্টা ধরে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে আনন্দ উৎসবে মেতে থাকেন। এই উৎসবে স্থানীয় বাসিন্দারা ছাড়াও স্পেনের অন্যান্য শহর এবং বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা অংশ নেন। ব্রিটেনের পর্যটক স্যাম ও স্যান যমজ ভাই। এই অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পেরে তারা দুজনেই উচ্ছ্বসিত। It was amazing guys. We came all the way from the UK here just for this day and it was amazing. It was a lifetime experience and you're always going to remember it. উৎসব শুরুর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 22,000 দর্শনার্থী এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ছোড়ার জন্য আনা হয় 1,50,000 কেজির বেশি টমেটো। 1945 সালে বুনিওল গ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে হঠাৎ ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা থেকে পরবর্তীতে ঐতিহ্যবাহী এই উৎসবের জন্ম হয়।
এই উৎসবের আয়োজক হতে পেরে নিজেদের ভাগ্যবান বলে মনে করেন স্থানীয়রা। ব্ল্যাঙ্কা নামের স্থানীয় এই তরুণী জানান, তার জন্মস্থানে বিশ্বের এত দেশ থেকে পর্যটকেরা আসেন এবং আনন্দ করেন, বিষয়টা তার জন্য অত্যন্ত সুখকর। Lo mejor es cuando termina y pasan todos los camiones rebozarse por el suelo y vivir la experiencia al completo. 1950-এর দশকে এক নায়ক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একচ্ছত্র শাসনের সময় উৎসবটি কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে বিগত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও ভ্রমণ পিপাসুদের মাধ্যমে উৎসবটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতেও।